হ্যাঁ, এই অঙ্কগুলো করতে অনেক ছোট হলেও বিশ্বাস করো এই অঙ্কগুলোর মধ্যে রয়েছে বিশাল পাহাড় সমান বেসিক রহস্যের সাগর রয়েছে। যদি ভালো করে বুঝে না করো তাহলে কিন্তু কি হবে একাডেমিক পরীক্ষা হোক আর চাকরির পরীক্ষা হোক সব জায়গায় গ্যারান্টি সহকারে নিশ্চিত নির্ভুল করা সম্ভব নয়। এজন্য ভালো করে বুঝতে হবে যে এখানে লসাগু কেন হবে, কেন বিয়োগ হবে, একই রকম ভাগশেষ তাহলে কি হবে? ভাগশেষ ভিন্ন, ভিন্ন থাকলে কি হবে? কেন হবে? এই নিয়মগুলোর মেকানিজম থেকে রহস্যটা কি? এটা ভালো করে বুঝলে মজাও পাওয়া যাবে, চিরজীবন মনে রাখার গ্যারান্টিও থাকবে, মানে মনে থাকবে এবং আরেকজনকে সহজে বোঝাতেও পারবে। পরীক্ষায়ও কোনো গোলমাল হবে না। নিখুঁত উত্তর করা সম্ভব হবে। তাহলে চলো আমরা এই অঙ্কগুলোর একদম গভীরে প্রবেশ করি। দেখি কি আছে অঙ্কগুলোর মধ্যে। ১ম অঙ্কটি হলো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ থাকবে। মানে হইল যে আমাদেরকে বলছে সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করা হবে। তো যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় এগুলোকে বলে ভাজক, আর যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। এটা জানি, তাই না? আর ভাগশেষ তো জানি আমরা। তো আমাদেরকে মূলত বের করতে বলছে ভাজ্যটা, তাই না? এই যে মানে কাকে ৮ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৫, আবার ওই সেম সংখ্যাটাকে ১২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৫, এভাবে ১৮, ২৪ দিয়ে ভাগ করলে মানে সবসময় ভাগশেষ ৫ থাকবে। এরপরের অঙ্কটি হলো এরকম যে এরপরটা হচ্ছে একটু ভিন্ন, যে এখানে যে ভাজক ২০ দিয়ে ভাগ করলে ভাগশেষ একরকম, ২৫ দিয়ে ভাগ করলে আরেক রকম, এভাবে ভিন্ন, ভিন্ন ভাগশেষ। ১ম অঙ্কটি সেম ভাগশেষ, পরের অঙ্কটি ভিন্ন, ভিন্ন ভাগশেষ। এই হলো মূলত ২ টা অঙ্কের মেইন পার্থক্য। চলো আমরা ১ম অঙ্কটিকে চুলচেরা বিশ্লেষণ করে বুঝার চেষ্টা করি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৮, ২৪ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ থাকবে? আমার একটি অঙ্ক শেখানোর মেইন নিয়ম হচ্ছে যে আমরা ধরে নিই যে ভাগশেষ নাই। ওকে? প্রত্যেকবার ভাগশেষ ৫ বলছে না? আমরা এখন ধরবো যে ভাগশেষ না থাকলে কি হবে? ভাগশেষ না থাকলে কি হবে? কারণ ভাগশেষ না রেখে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে তুমি যদি অঙ্কটা বুঝে করতে পারো, তাহলে ভাগশেষ ১ হোক, ২ হোক, ৩ হোক, যাই হোক, পরের ছোট্ট একটা কাজ করলে হয়ে যাবে। ওকে? এজন্য এই অঙ্কটার সিম্পল ভার্সন, সহজ ভার্সন হলো ভাগশেষ না রেখে করা। ভাগশেষ না রেখে আমরা অঙ্কটাকে বুঝি। বোঝার পর ভাগশেষ যতই হোক সেটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আরেকটি বিষয় হলো অঙ্কটার যে বলছে কোন সংখ্যাকে বলছে না, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে। এই ক্ষুদ্রতম শব্দটি কেন লাগাইলো অতিরিক্ত, এই বিষয়টা আমরা অঙ্কের এক পর্যায়ে বুঝবো। আপাতত এতটুকু বুঝি যে কোন সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, 0 হবে। চলো। আচ্ছা, এই অঙ্কটার সমাধানে যাওয়ার আগে মানে এই অঙ্কটাকে বোঝার বেসিকটা শুরুর আগে আরেকটা বেসিক নিয়ে আলোচনা করি, সেটা হইলো, আচ্ছা চলো কাজ করি আমরা। মনে করি কোনো নিয়ম-টিয়ম নাই। আমরা আন্দাজ করে, করে দেখি মিলাতে পারে কিনা। একটা সমস্যা আমরা নিজেরা উদ্ঘাটন করি, তাহলে সমাধান সহজ হবে। দেখি আন্দাজ করে, করে এই এমন সংখ্যা পাওয়া যায় কিনা যে সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে। দেখি তো পাওয়া যায় কিনা? ধরি ২৪। আচ্ছা, ২৪ কে ৮ দিয়ে ভাগ যায়। ওকে। ৩ আটা ২৪। ১২ দিয়ে ভাগ যায়। ১২ দোগুণে ২৪। ২৪ কে ২৪ দিয়ে ভাগ যায়। ২৪ একে ২৪, কিন্তু ২৪ কে ১৮ দিয়ে ভাগ যাবে না। ভাগশেষ ৬। তো ২৪ হবে না। আচ্ছা, এবার আন্দাজ করে ধরি 36 ধরি, ৩৬। আচ্ছা, ৩৬ কে কি হয়? না, ৩৬ কে ১২ দিয়ে ভাগ যায়, ১৮ দিয়ে যায়। কিন্তু ৩৬ কে ৮ দিয়ে ভাগ যায় না, ভাগশেষ থাকে। ৩৬ কে ২৪ দিয়ে ভাগ যায় না, ভাগশেষ থাকে। তাহলে বোঝা গেল আমরা যদি এভাবে আন্দাজ করে, করে হিসাব করি তাহলে কিন্তু মিলবে না। হ্যাঁ, মিলতে পারে। তুমি যদি এভাবে ১ থেকে শুরু করে প্রত্যেকটা সংখ্যা টেস্ট করো, যাচাই করো, একসময় হয়তো মিলতে পারে খুঁজে পাবা। কিন্তু এভাবে করতে গেলে অনেক সময় লাগবে। এভাবে করা উচিত না। একটি গাণিতিক প্রক্রিয়া আমরা এখন বের করব। নাও we should search a mathematical process, যে প্রসেসটার মাধ্যমে এই সমাধানটা মানে এমন সংখ্যা খুঁজে পাওয়া যাবে, যেই সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে। চলো শুরু। আচ্ছা, আমার গণিত শেখানোর আরেকটা টেকনিক হলো যে আমরা কাজ করব। এই বড়, বড় সংখ্যার পরিবর্তে ছোট, ছোট সংখ্যা ধরবো এবং ৪ টার পরিবর্তে ২ টা সংখ্যা ধরে আমরা টেস্ট করব। গাণিতিক প্রক্রিয়াটা
ওই সেই ম্যাজিক্যাল গাণিতিক প্রসেসটা আমরা বের করার চেষ্টা করব। এরপরে এই অঙ্কটা ওই ম্যাজিক্যাল প্রসেস দিয়ে এটাও করা সম্ভব হবে। চলো আমরা ২ টা ছোট, ছোট সংখ্যা ধরি। আমরা এটার পরিবর্তে একই রকম, একই প্যাটার্নের মানে একই সিস্টেমের ধরি যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ০ থাকবে। ওকে? ভাগশেষ না রেখে করি, মানে ভাগশেষ যাই হোক সেটা ছোট্ট একটা কাজ করলে হয়ে যাবে। ওকে। তাহলে চলো আমরা এই অঙ্কটার সমাধানের রোড ম্যাপ বের করি। ওই সমাধানের কি পদ্ধতি নিজেরা গবেষণা করি। ওকে? এখন কিন্তু আমরা গবেষণা করতেছি। তোমাদেরকে মেইন অঙ্ক করানোর আগে বেসিক আলোচনা করে তোমাদের তৈয়ার করতেছি, প্রস্তুত করতেছি। ওকে? আচ্ছা, বলো তো পৃথিবীতে কোন, কোন সংখ্যাকে ৪ দিয়ে ভাগ যায়? হ্যাঁ, সেগুলো হলো ৪ এর গুণিতক, তাই না? ৪ এর গুণিতক যেগুলো আছে, যেমন ৪ এর ১ গুণ, ৪ এর ২ গুণ, ৮, ৩ গুণ ১২, ৪ গুণ ১৬, ৫ গুণ ২০, ৬ গুণ ২৪ এভাবে পৃথিবীতে যত ৪ এর গুণিতক আছে, শুধু ওই সংখ্যাগুলোকেই ৪ দিয়ে ভাগ যাবে। আর কোন সংখ্যাকে ৪ দিয়ে ভাগ যাবে না। শূন্য ছাড়া, শূন্যকে তো সব দিয়ে ভাগ যায়, তাই না? শূন্যকে তো ভাগ যায় অনেক সংখ্যা দিয়ে। কিন্তু শূন্য ছাড়া পৃথিবীতে ৪ এর যত গুণিতক আছে, এই গুণিতক ছাড়া আর কোন সংখ্যাকে ৪ দিয়ে ভাগ যাবে না। তাহলে এই সংখ্যাগুলোকে আরো সামনে যেগুলো আসবে গুণিতক, এগুলোকে ৪ দিয়ে ভাগ দেবে। কেন যাবে না? কারণ এগুলো তো ৪ থেকে হইছে নাকি? ৪, ১ গুণ, ২ গুণ এগুলো। ওকে। তাহলে বলো তো পৃথিবীতে কোন সংখ্যাগুলোকে ৬ দিয়ে ভাগ যাবে? সহজ। সেগুলো হলো ৬ এর যত গুণিতক আছে, ৬ এর ১ গুণ ৬, ৬ এর ২ গুণ ১২, ৩ গুণ ১৮, ৪ গুণ ২৪ এগুলোকেও ৬ দিয়ে ভাগ যাবে। ওকে? তাহলে ৪ কে ভাগ যাবে মানে কোন সংখ্যাকে ৪ দিয়ে ভাগ যাবে? ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২, ৩৬ ডট মানে কি আরো আছে। তারপরে ৪০, ৪৪ তাই না? মানে আরো আছে, সবগুলো লেখা সম্ভব নয়। আর ৬ এর গুণিতক কি? ২৪, ৩০, ৩৬ আরো আছে। তার মানে এই সংখ্যাগুলোকে এগুলোকে ৪ দিয়ে ভাগ যাবে আর এগুলোকে ৬ দিয়ে নিঃশেষে ভাগ যাবে। এবার চলো, আচ্ছা এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাকে ৪ দিয়েও ভাগ যাবে, ৬ দিয়েও ভাগ যাবে? হ্যাঁ, ওই সংখ্যাটা হলো এই আমাদের ১২। ১২ এমন সংখ্যা ১২ কে দেখতে পাচ্ছি আমরা ১২ ৪ এর গুণিতক আবার ৬ এর গুণিতক। তার মানে ১২ কে ৪ দিয়েও ভাগ যাবে এবং ৬ দিয়েও ভাগ যাবে। আচ্ছা এমন সংখ্যা কি আরো আছে? হ্যাঁ, আরো আছে। সেটা হইলো এই যে ২৪, ২৪ কে ৪ দিয়েও ভাগ যাবে, ৬ দিয়েও ভাগ যাবে। ৩৬ কে ৪ দিয়েও ভাগ যাবে, ৬ দিয়েও ভাগ যাবে। সামনে আরো আছে, আরো আছে। তাই না? আচ্ছা এবার আসো। তাহলে এই ৪ এর গুণিতক হইলো এগুলো, যেগুলোকে ৪ দিয়ে ভাগ যাবে। ৬ এর গুণিতক হলো এগুলো, যেগুলোকে ৬ দিয়ে ভাগ যাবে। তাহলে বলো তো আর যেই সংখ্যাগুলোকে ৪ দিয়ে ভাগ যায়, ৬ দিয়ে ভাগ যায়, যেমন ১২, ২৪, ৩৬ এগুলোকে বলা হয় ৪ ও ৬ এর সাধারণ গুণিতক। তার মানে ৪ ও ৬ এর যত সাধারণ গুণিতক আছে, এগুলোকে ৪ দিয়েও ভাগ যাবে, ৬ দিয়েও ভাগ যাবে, তাই না? খেয়াল করো এই ১৮, ১৮ কে ৬ দিয়ে ভাগ যাবে, কিন্তু ৪ দিয়ে নয়। এজন্য এই ৪ এর গুণিতকের মধ্যে ১৮ লেখা হয়নি। কারণ ১৮ কে ৪ দিয়ে ভাগ যাবে না। ১৮ ৪ এর গুণিতক হতে পারেনি। আবার এই ১৬ কে ৪ দিয়ে ভাগ যাবে। কিন্তু ১৬ ৬ দিয়ে নয়, এজন্য এখানে লেখা হয়নি। কিন্তু ১২ এমন সংখ্যা, তারপর ২৪ এমন সংখ্যা, ৩৬ এমন সংখ্যা যেগুলোকে কি ৬ দিয়ে ভাগ যাবে, ৪ দিয়ে ভাগ যাবে। এগুলোকে বলা হচ্ছে ৪ ও ৬ সাধারণ গুণিতক। আচ্ছা এবার বলো তো মানে আরো আছে। ৩৬ এর পরে এমন কোন সংখ্যাটা সাধারণ গুণিতক? যেই সংখ্যাটাকে ৪ দিয়ে ভাগ যাবে, ৬ দিয়ে ভাগ যাবে, বুদ্ধিমানরা পারবে সেটা হচ্ছে ৪৮। কারণ দেখতে পাচ্ছি আমরা এই ১২, ২৪, ৩৬ এর মধ্যে একটা প্যাটার্ন আছে, মিল আছে। মিলটা কি? মিলটা হলো যে এই যে সাধারণ গুণিতকগুলো এগুলো ১২ র ১ গুণ, ২ গুণ, ৩ গুণ হারে বাড়তেছে, তাই না? মানে ১২ করে বাড়তেছে। ১২ ১ গুণ, ২ গুণ ২৪, ৩ গুণ ৩৬ তাহলে এরপরটা ৪ গুণ ৪৮ হবে। এরপরটা ৫ গুণ ৬০ হবে। চমৎকার! এই বিষয়টা মনে রাখো, এটা তোমাদের অনেক ক্ষেত্রে গণিত অলিম্পিয়াডের ক্ষেত্রে আরো অনেক ক্ষেত্রে যারা খুব ট্যালেন্টেড আছো, ট্যালেন্ট হওয়ার চেষ্টা করতেছো তাদের জন্য কাজে লাগবে। ওকে। এবার চলো, আচ্ছা এবার বলো তো এই যে সংখ্যাগুলোকে ৪ ও ৬ দিয়ে ভাগ যায় মানে সাধারণ গুণিতক, এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট কোনটা?
হ্যাঁ, সবচেয়ে ছোট হচ্ছে এই ১২, তাই না? সবচেয়ে ছোট হইল ১২। তার মানে ১২ কে বলা হচ্ছে যে ১২ হলো ৪ ও ৬ এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক বা ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। আর সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতমকে বলা হয় লঘিষ্ঠ। এজন্য ৪ ও ৬ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে সা গু হলো ১২। ওকে? আচ্ছা। তাহলে বুঝতে পারলাম কি? বুঝতে পারলাম এই যে ১২ আমরা একটু আগে মুখে মানে চিত্র দেখে বের করলাম যে ১২। যে ১২ কে ৪ ও ৬ দিয়ে ভাগ করা যায় এবং যতগুলো সংখ্যাকে ৪ ও ৬ দিয়ে ভাগ করা যায়, ততগুলো সংখ্যার মধ্যে ১২ সবচেয়ে ছোট। তাহলে এই ১২ টা মূলত লসাগু। তার মানে আমি বুঝাইলাম যে এই ক্ষেত্রে সমাধান হবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই ২ টা দিয়ে ভাগ যায় সেটা হবে ৪ ও ৬ এর লসাগু। মানে ৪ ও ৬ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হইল ওই সংখ্যা যাকে ৪ দিয়ে ভাগ যায়, ৬ দিয়ে ভাগ যায় এবং ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ওকে, আমরা বুঝে গিয়েছি যে এই ধরনের কোনো যদি সমস্যা আসে ৪, ৬ হোক, ৮ হোক, ১০ হোক, ২ টা হোক, ৪ টা হোক, যতটাই হোক, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এই ৪, ৬, ৮, ১০ দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। সেটা কি হবে? এই সংখ্যাগুলোর লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই বিষয়টা তোমাদেরকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলাম। তোমরা ইচ্ছা করলে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু করতে পারো। যেমন তোমরা যদি এভাবে লসাগু করো তাও ১২ হবে, তাই না? মূলত গণিত করার সময় এভাবে লসাগু করলেই হবে। আর মনে বুঝবা যে এর কাহিনীটা হচ্ছে আর রহস্যটা হচ্ছে এরকম। আর করার সময় সংক্ষেপে এমনি করলে হবে। এবার চলো, যদি ভাগশেষ থাকে তাহলে কি হবে? এবার আলোচনা করব কি? যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১, ২, ৩ থাকবে। তখন কি হবে? তখন হবে যে আমরা লসাগু করে যে ১২ হইল, ১২ কে ভাগ করে ০ হয়। এবার খেয়াল করো তো, আমরা যদি এই লসাগুর যে এক্সপ্রেশন ১২, এই ১২ থেকে যদি ১ সামনে যাই, ১ বাইরে তাহলে কত হবে? ১৩। এই ১৩ কে যদি ৪ দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হবে? ১ হবে না? ১ হবে। ৬ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১ হবে। কারণ কি? কারণ আমরা স্টেশন থেকে ১ ঘর সামনে গিয়েছি, ১ বাড়িয়েছি, তাই না? আচ্ছা, যদি আমরা এবার ১, ২, ৩ সামনে যাই তখন কি হবে? হ্যাঁ, যদি ৩ বাড়িয়ে দেই, ৩ সামনে যাই, তখন ভাগশেষ ৩ হবে। তাহলে বোঝা গেল এবার যদি আমাদের এরকম কোনো প্রশ্ন আসে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৩ থাকবে, তখন কি হবে উত্তরটা? তখন হবে আমরা করব কি? যে ৪ ও ৬ লসাগু করব। লসাগু করে বুঝবো যে ১২ মানে ১২ হলো এমন সংখ্যা যে সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকবে না। এখন যেহেতু বলছে ভাগশেষ ৩ থাকবে তাহলে আমরা ৩ সামনে যাব। মানে ৩ বাড়িয়ে দেব। আর বাড়ায় কিভাবে? যোগ করে বাড়াতে হয়। তাহলে আমরা ১২ র সঙ্গে ৩ যোগ করে দেব। যোগ করলে ১৫ হবে। আর ১৫ কি? ভাগ করলে ৩ থাকবে, তাই না? তাহলে আমরা কি করব? ৪ ও ৬ লসাগু করব ১২। এবার যেহেতু ভাগশেষ ৩ থাকবে বলতেছে তাহলে এখন কি করব আমরা? ১২ যোগ ৩ সমান ১৫ হবে উত্তর। ওকে। এবার যদি আমরা এই অঙ্কটা বুঝে থাকি এই বিষয়টা, তাহলে আমরা আমাদের যে মেইন অঙ্কটা, যে অঙ্ক বোঝানোর জন্য এতক্ষণ তোমাদের বেসিক বুঝাইলাম, ছোট সংখ্যা ধরে বুঝাইলাম, ওই অঙ্কটা এখন জলের মতন সহজ হয়ে যাবে। সেটা কি? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ থাকবে? আমরা প্রথমত ভাগশেষ ০ থাকলে কি হবে? এটা করব। মানে আমরা এই সংখ্যাগুলো লসাগু করব। ওকে, লসাগু করলাম। এই লসাগু কিন্তু সহজ, তাই না? সবাই আমরা আশা করি পারি লসাগু সিস্টেমটা। তো লসাগু করার পর কত হইল? ৭২ হইল। তাহলে ৭২ হইল এই সংখ্যা, যে সংখ্যাকে এগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, ০ হবে। এখন যেহেতু বলছে প্রত্যেকবার ভাগশেষ ৫ থাকবে, তাহলে এখন ৭২ যোগ ৫, ৭২ র সঙ্গে ৫ যোগ মেরে দেব, তাই না? যোগ করব। যদি বলতো ৩, তাহলে ৩ যোগ করতাম, ২ হলে ২ যোগ করতাম। সুতরাং যেহেতু প্রত্যেকবার ভাগশেষ ৫ থাকে সেজন্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৭২ যোগ ৫ সমান ৭৭। এ তো উত্তর হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আমরা ২য় অঙ্কে যাই। ৮ নং অঙ্কে কি বলা হয়েছিল? যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০ দিয়ে ভাগ করে ভাগশেষ ১৫, ২৫ দিয়ে ভাগ করে ভাগশেষ ২০, এভাবে
এক ভাজকের জন্য এক ভাগশেষ, তাই না? এবার এর উপরে কি হবে? চলো আমরা আগের যে উদাহরণটা সেখানে যাই। এখানে রহস্যটা লুকায়িত আছে। তাহলে এতক্ষণ আমরা বুঝাইলাম, এটা শিখছি, তাই না? যে যদি ভাগশেষ শূন্য থাকে কি হবে? আর হচ্ছে লসাগু যেটা, এটা হবে। এরপর যে ভাগশেষ যদি ২ থাকে, ৩ থাকে তখন কি হবে? এই লসাগু থেকে আমরা ডান দিকে যাবো। মানে লসাগুকে আমরা বাড়াবো। যত বলবে তত সংখ্যক আমরা ডান দিকে যাবো। মানে তত যোগ করে আবার বাড়াবো। ওকে। এইবার আসি এখানে। যদি বলে যে ৪ দিয়ে ভাগ করলে ২ আর ৬ দিয়ে ভাগ করলে ৪ থাকবেই বা এরকম মানে ভিন্ন ভাগশেষ থাকবে তখন কি হবে? আচ্ছা এবার চলো তো এবার কাজ করি আমরা। আমরা তো আগের উদাহরণে কি করেছি? আগের উদাহরণে আমরা এই লসাগু স্টেশন থেকে ১ ঘর বা ২ ঘর ডানে গিয়েছি। তাই না? যত ভাগশেষ থাকবে বলছে তত ঘর ডানে গেছি। এইবার যদি বামে যাই, এইবার যদি আমরা লসাগুর স্টেশন থেকে বাম দিকে যাই, তখন কি হয়? দেখি তো এবার কি হয়? খেয়াল করো তো, এই ১২ থেকে আমরা যদি ১ ঘর বামে যাই, কত হবে? ১১ হবে। এইবার এই ১১ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, তখন কি হয়? ১১ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৩ থাকবে। ৩ থাকতেছে না? কেন থাকতেছে? কারণ হলো যে ৪ এর এখান থেকে ৪ একে ৪, ৪ দুগুণে ৮ লাফ দিয়ে এখানে আসলো এই স্টেশনে। এখান থেকে যেহেতু আমরা ১১ কে ভাগ করছি তাহলে অতিরিক্ত কত থাকতেছে? ১, ২, ৩। এই ৩ টাই হচ্ছে ভাগশেষটি। কিন্তু এই ১১ কে যদি ৬ দিয়ে ভাগ করি তখন কিন্তু ভাগশেষ থাকে ৫। ৫ না? কারণ এখান থেকে ১, ২, ৩, ৪, ৫। তাহলে কি বুঝতে পারলা? যদি লসাগু স্টেশন থেকে আমরা ডান দিকে যাই তখন ভাগশেষ থাকে সেম ভাগশেষ থাকে। ভাগশেষ একই থাকে। কিন্তু বাম দিকে আসলে ভাগশেষ ভিন্ন হয়ে যায়। তাই না? এখানে একটা জিনিস লক্ষ্য করো। সেটা হইলো যদিও এক্ষেত্রে ভাগশেষ ভিন্ন কিন্তু এই ভাজক বিয়োগ ভাগশেষ ৪ বিয়োগ ৩ ১, ৬ বিয়োগ ৫ ১। তার মানে ভাগশেষ ভিন্ন হইলেও ভাজক বিয়োগ ভাগশেষ মানে ভাজক থেকে ভাগশেষটা মাইনাস করলে এখানেও ১। এই ভাজক থেকে ভাগশেষ মাইনাস করলে এখানেও ১। তার মানে ভাজক মাইনাস ভাগশেষের যে পার্থক্যটা ১ থাকতেছে। আচ্ছা দেখি আরেকটা আমরা দেখি এবার আরেকটু পেছনে যাই। এবার কি করলাম আমরা? আমরা এবার এই ১২ থেকে লসাগুর স্টেশন থেকে ২ ঘর বামে আসলাম, ১০ আসলাম। এবার ১০ কে যদি ৪ দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? এবার ভাগশেষ ২। ২ না? ১, ২। এবারে যদি ১০ কে ৬ দিয়ে ভাগ দিই, ভাগশেষ ৪। ৪ না? এই ১০ ১, ১, ২, ৩, ৪। এক্ষেত্রে এবার ভাজক বিয়োগ ভাগশেষ কত হয়? ৪ বিয়োগ ২, ২, ৬ বিয়োগ ৪, ২। ম্যাজিক না? চমৎকার! এবারও দেখতে পাচ্ছি আমরা যে ভাজক থেকে ভাগশেষ মাইনাস করে এবারও ভাজক বিয়োগ ভাগশেষের পার্থক্যটা ২ সেম থেকে গেল। আচ্ছা এবার তোমাদের একটু বুঝাই যে লসাগু স্টেশন থেকে বাম দিকে গেলে মানে কমিয়ে দিলে কেন ভাজক আর ভাগশেষের যে পার্থক্যটা সেম থাকে এর কারণ হইলো খেয়াল করো। ভাজক মূলত কোনটা? ভাজক হচ্ছে ৪, এটা হচ্ছে ৪। ভাগশেষ হচ্ছে এর ২। এই ভাজক হচ্ছে ৪, ভাগশেষ হচ্ছে এর ২। ২ ভাগশেষ না? আর এটা হলো কি ভাজক বিয়োগ ভাগশেষ, ভাজক বিয়োগ ভাগশেষ এই যে ভাজক বিয়োগ ভাগশেষ ২ না? এই ২ হলো এটা। এই ২ হলো এটা। একইভাবে আমরা যদি এখানে দেখি খেয়াল করো। এখানে এ ভাজক হইল ৬। ভাজক কত? ভাজক হলো ৬। ৬ থেকে ১২ ৬। তারপর ভাগশেষ ৪। তারপরে ভাজক বিয়োগ ভাগশেষ। ভাজক বিয়োগ ভাগশেষ সেটা হইল ২। তার মানে এখানেও ২ এখানেও ২। কারণ কি? কারণ হইলো যে যদিও ভাগশেষ ভিন্ন কিন্তু আমাদের এই ভাজক থেকে ভাগশেষটা মাইনাস করলে একই জায়গায় চলে আসছে। মানে এই ভাজক বিয়োগ ভাগশেষ যেটা এর ২ এটা হইলো মূলত এই আমাদের দূরত্বটা মানে লসাগু স্টেশন থেকে ভাজ্যের দূরত্বটা। ঠিক না? এই ১০ হইলো ভাজ্য আমাদের, যাকে ভাগ করতেছি আমরা। যাকে ভাগ করে ২ পেলাম, ৪ পেলাম। এই ১০ থেকে এই লসাগু স্টেশনের দূরত্ব ২। এই লসাগু স্টেশনের দূরত্ব ২। এজন্য মূলত ভাজক বিয়োগ ভাগশেষের পার্থক্যটা সবসময় ২ হয়। ওকে? আমি তোমাদের বলি এই অংশটা যদি কারো একটু জঞ্জাল মনে হয়, একটু প্যাচের মনে হয়, তোমরা এই অংশটা বেশ কয়েকবার দেখবে এবং খাতা কলম নিয়ে নিজেরা এভাবে পরীক্ষা করে দেখতে হবে। এতক্ষণ আলোচনা থেকে আমরা যা বুঝলাম সেটা হইলো লসাগু স্টেশন থেকে যদি ডান দিকে যাই সেটা হয় ভাগশেষ
আর বাম দিকে গেলে সে দূরত্বটা হয় কি? সে দূরত্বটা হয় মূলত ভাজক বিয়োগ ভাগশেষ। ওকে। চলো এরকম করে করি। আমরা বুঝতে পারলাম যে যদি দেখি যে ভাগশেষ সেম না, ভাগশেষ ভিন্ন, ভিন্ন, তখন আমরা কাজ করব। আমরা দেখব যে ভাজক থেকে ভাগশেষের পার্থক্য সেম কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি ৪ বিয়োগ ২, ২, ৬ বিয়োগ ৪, ২। তার মানে ভাজক বিয়োগ ভাগশেষের পার্থক্য এখানেও ২, এখানেও ২ সেম। একই হইলে আমরা বুঝে যাব যে হ্যাঁ, এখানে কি হইছে? যে এখানে লসাগু থেকে বাম দিকে যাওয়া হয়েছে। কত যাওয়া হয়েছে? এর পার্থক্য যত তত যাওয়া হয়েছে। যেমন এখানে পার্থক্য ২ না? তাহলে মানে লসাগু থেকে ২ ঘর বামে যাওয়া হয়েছে। মানে ২ বিয়োগ করা হয়েছে ১০। এই ১০ কে মূলত ৪ দিয়ে ভাগ করে ভাগশেষ ২, ৬ দিয়ে ভাগ করে ভাগশেষ ৪, তাই না? এটাই। চলো এবার এতক্ষণ বোঝার পর আমরা এবার যে করে বোঝানোর জন্য তোমাদের এতক্ষণ আলোচনা করলাম, কাহিনী করলাম সেখানে চলে যাই। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে ভিন্ন, ভিন্ন? সেক্ষেত্রে আমরা কি করব? আমরা চমৎকার করে লসাগু করে ফেলব। কি করে ফেলব? লসাগু করব। কেন লসাগু করব? আমরা ধরে নেব যে ভাগশেষ নাই। ভাগশেষ নাই ধরে আমরা লসাগু বের করলাম ৩৬০০। আর ৩৬০০ হলো ওই সংখ্যা যে ৩৬০০ এগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ০ হবে। এবার যেহেতু দেখতেছি যে না ভাগশেষ আছে, তাহলে এবার আমরা টেস্ট করে দেখব যে ভাগশেষ মানে ভাজক এবং ভাগশেষের পার্থক্যটা কত হয়? আর দেখতে পাচ্ছি আমরা ভাজক এবং ভাগশেষের পার্থক্যটা সবসময় ৫। এখানেও ৫, এখানেও ৫, এখানেও ৫। যেহেতু ভাগশেষ ভাজক এবং ভাগশেষের পার্থক্য ৫, তাহলে আমরা বুঝে যাব যে লসাগু থেকে আমাদের ৫ বাম দিকে যেতে হবে। মানে ৫ মাইনাস করতে হবে, ৫ কমাতে হবে। সুতরাং ৩৬ মাইনাস ৫ মানে বাম দিকে গেছি, বিয়োগ করলাম। উত্তর হলো ৩৫৯৫। এটাই হলো সেই সংখ্যা, সেই ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাটাকে ২০ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে ১৫, ২৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে ২০। এভাবে যা আছে সেভাবেই শর্তগুলো পূরণ করবে। কাজ কর তোমরা খাতা কলম নিয়ে এই ৩৫৯৫ কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করে মিলায় নাও। মনে রাখবা গণিতে ভালো করার একটা পূর্ব শর্ত হচ্ছে অঙ্ক করার পর যাচাই করতে হবে যে আমি অঙ্কটা করলাম মিলছে কিনা, ঠিক আছে কিনা? তাহলে এই গণিতের সৌন্দর্যটি বোঝা যাবে, মজা পাওয়া যাবে। ওকে? তাহলে আজকে পর্যন্তই। আশা করি তোমরা আরো বুঝতে পেরেছ এবং এই বিশেষ করে এই অঙ্কটা বারবার দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আরো বোঝা যাবে। সামনে তোমরা কোন ধরনের কঠিন গণিত চাও সেটা কমেন্টে জানাতে পারো এবং আজকের এই ক্লাসটি তোমরা কতটুকু বুঝতে পেরেছ বা আপনারা যারা দেখতেছেন, যারা চাকরিজীবী আছেন, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানাবেন এবং কোন গণিত নিয়ে এরকম চুলচেরা বিশ্লেষণ করলে ভালো হবে, গভীর থেকে গভীরে গিয়ে আলোচনা করলে ভালো হবে, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।